হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের পরবর্তী টপিক, পি ব্লক এলিমেন্টের গ্রুপ 14 মৌলসমূহ। পি ব্লক গ্রুপ 14, এটাকে তোমাদের পি ব্লক গ্রুপ 13 আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নিও। এবং তোমাদের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন সেটে যে 28টি মডেল কোশ্চেন সেট রয়েছে তার প্রত্যেকটি সলিউশন করানো আছে। এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু 4টে চ্যাপ্টার মোটামুটি করানো হয়েছে, সেগুলো দেখে নিও। এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে। দেখো, পি ব্লক গ্রুপ 14 প্রথম কোশ্চেন 1 নম্বর কি দেওয়া আছে, বলেছে যে প্রদত্ত কোন মৌলটির ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব দেখা যায় না। এখানে যে 4টে মৌল দিয়েছি, অপশান এতে এফই, অপশান বিতে এসএন, অপশান সিতে পিবি এবং অপশান ডিতে আইএন। এই যে 4টের মধ্যে কার ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখা যায় না? আমরা জানি অপশান এফি এর ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখা যায় না। অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব কি? নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব কারা দেখায়? জেনারেলি গ্রুপ 13 এবং গ্রুপ 14 এর নিচের দিকে মৌলগুলো, অর্থাৎ পিরিয়ড 4-5 দিয়ে 5-6 পিরিয়ডের মৌলগুলো কি করে? 5-6 পিরিয়ডের মৌলগুলোর ওর ঠিক আগের যে মৌলগুলো আছে সেখানে এফ ব্লক উপস্থিত থাকে। তাদের এফ ব্লকের এফ উপকক্ষ উপস্থিত থাকে। তাদের ইলেকট্রন এফ উপকক্ষে প্রবেশ করার জন্য কি হয় না, তাদের যে NS 13 জন্য কথা হয় NS2 2p1 এবং এর জন্য কথা আসে NSNP1, আর এর সাধারণ সংখ্যা আসে NS2NP2। তো এর আগের কি থাকে, এফ উপগ্রহ থাকার জন্য এই উপগ্রহের আবরণীয় প্রভাব খুব কম হয়। সেজন্য NS2 এর এই ইলেকট্রনগুলো তারা খুব টাইটলি কার সাথে, নিউক্লিয়াসের সাথে বাউন্ড থাকে। টাইটলি নিউক্লিয়াসের সাথে বাউন্ড থাকার জন্য তারা সহজে বেরোতে পারে না, সেজন্য এদের ধারণ অবস্থা কমে যায়। এই যে ইলেকট্রনগুলো বেরোতে পারছে না, এই ইলেকট্রনদের না বেরোনোর ঘটনাকে বলে নিষ্ক্রিয় ইলেকট্রনদের প্রভাব। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? জেনারেলি দেখা যায় এসএন, পিবি আর থ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই 4 জনের ক্ষেত্রে জেনারেলি এই নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখা যায়। নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলছে, বন্ধন এনথালপির সঠিক ক্রম কোনটা? বন্ধন এনথালপির সঠিক ক্রম কী হবে? এখানে যেটা দেওয়া আছে এদের বন্ধন এনথালপির সঠিক ক্রম, এদের বন্ধনের সঠিক ক্রম আমরা জানি পর্যায় সারণী বরাবর, পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কী হয়? উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে বন্ধন এনথালপি কমে। পর্যায় সারণীতে উপর থেকে নিচে গেলে কী হয়? পরমাণুর আকার বৃদ্ধি পায়। ঠিক সেই কারণে কী হয়? তাদের বন্ধন এনথালপি কমে। তাই বন্ধনের সঠিক ক্রম হবে আমাদের কি? অপশান বি, কার্বন বন্ধন হবে সব থেকে বেশি, তারপর সিলিকন বন্ধন এনথালপি, তারপরে হবে তারপরে হবে জার্মেনিয়াম বন্ধন এনথালপি, তারপরে হবে টিন বন্ধন এনথালপি। যেটা আমাদের উত্তর, অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর প্রশ্ন কী বলেছে যে দেখো, গ্রুপ 14 এর কোন মৌলটির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সব থেকে বেশি? আমরা জানি যার বন্ধন এনথালপি সব থেকে বেশি তার বন্ধন ভাঙতে হলে আমাকে তো বেশি শক্তি দিতে হবে বাইরে থেকে। তাই বন্ধন এনথালপি সব থেকে বেশি কার হবে? কার্বনের বন্ধন এনথালপি সব থেকে যেহেতু বেশি, তাই কার্বনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান বেশি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে যে কোনটির অস্তিত্ব নেই? এখানে যে 4টে অপশান আছে SiCl4, GeCl4, SnI4 এবং PbI4, এই 4টের মধ্যে কোনটির অস্তিত্ব নেই? এর মধ্যে অস্তিত্ব নেই হচ্ছে, আমরা তোমরা সকলে পড়েছো, PbI4 এর অস্তিত্ব নেই। PbI4 এর অস্তিত্ব নেই, এর কারণ কি? এর কারণ হচ্ছে পিবি লেড কি দেখায়? নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব দেখায়, তাই PbP+2 স্টেটে বেশি স্থায়ী। PbP+4 থেকে PbP+4 থেকে Pb2 স্টেটে বেশি স্থায়ী। তাই বেশি স্থায়ী হওয়ার জন্য, যেহেতু PbI4 এ PbP+4 রয়েছে, তাই কী করবে? এখানে পিবি দুটো ইলেকট্রন গ্রহণ করে PbI2 গ্রুপ তৈরি করবে এবং তার সাথে I2 তৈরি করবে। পিবি কী করবে? এখানে পিবি যেহেতু +4 স্টেটে রয়েছে, তাই দুটো আয়োডিন থেকে দুটো ইলেকট্রন নিয়ে PbI2 তৈরি করবে, +2 স্টেটে যাবে এবং I2 তৈরি করবে। এর জন্য PbI4 এর কোনো সময় অস্তিত্ব পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট কোশ্চেন নম্বর 5। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 5 কী বলেছে দেখো, বলেছে যে PbO2 থেকে PbO2 থেকে কি PbO, এখানে ΔG কি? ΔG হচ্ছে নেগেটিভ। এবং যা আবার কি বলেছে, SnO2 থেকে SnO, এখানেও কি বলছে? ΔG নেগেটিভ। তাই তো ΔGর মান 0 থেকে কম, মানে নেগেটিভ।
উপরোক্ত দুটি পরিবর্তনের ক্ষেত্রে পিবি ও এসএন এর সম্ভাব্য জারণ স্তরগুলি কত কত হবে। এই সম্ভাব্য জারণ স্তর কত কত হবে, এই যে পরিবর্তনের জন্য পিবি ও এসএন এর পরিবর্তনের জন্য সম্ভাব্য জারণ স্তর হবে অপশান বি, পিবি 2+ এবং এসএন 4+। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর প্রশ্ন কী বলেছে যে লেড এবং টিনের সবচেয়ে স্থায়ী জারণ স্তরগুলি কী। লেড এবং টিনের সবথেকে স্থায়ী জারণগুলি হলো যথাক্রমে, অর্থাৎ লেড পিবি সবথেকে স্থায়ী জারণ স্তর হচ্ছে +2, পিবি এর সবথেকে স্থায়ী জারণ স্তর +2, কারণ এর নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব সবথেকে ভালো দেখায়। এবং তারপরে কি আসবে না, তারপরে হবে এসএন, যেটা এসএনের জারণ স্তর হচ্ছে +4 হচ্ছে স্টেবল হয়, এসএন এর +4 এ স্টেবল হয় আর পিবি +2 এ স্টেবল হয়। এটা হলো উত্তর হলো এটা অপশান বি। নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কী দিয়েছে দেখো, বলেছে যে CH3 এটা হচ্ছে ট্রাইমিথাইলামিন এবং SiH3 এটা হচ্ছে ট্রাইসিলাইল অ্যামিন। এই দুটো পরমাণুর গঠন আকৃতি কী হবে যথাক্রমে, এই দুজনের গঠন আকৃতি যথাক্রমে কেমন হবে, এই দুজনের গঠন আকৃতি ব্যাখ্যা করতে তোমাদের জানতে হবে কি, যেটা ট্রাইমিথাইলামিন অর্থাৎ NCH3 এর কেন্দ্রীয় পরমাণু N হবে কি sp3 সংকরায়িত। এর কেন্দ্রীয় পরমাণু N কি, N হলো sp3 সংকরায়িত, যার মধ্যে তিনটে কি থাকে, তিনটে সিগমা বন্ধন থাকে, তিনটে কি কার্বন আর CH3 গ্রুপের মধ্যে বন্ধন থাকে তিনটে, এবং একটা থাকে নাইট্রোজেন মধ্যে লোন পেয়ার। তো sp3 হাইব্রিডাইজ হচ্ছে কারণ একটা দুটো তিনটে বন্ড পেয়ার, বিপি হতো তিনটে এবং এলপি হতো একটা, ঠিক কী করে এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড হয়। অপরপক্ষে দেখো একই রকমই দেখতে, মানে একই রকম বাইরে থেকে দেখলে মনে হবে একই রকম, মানে এখানে মিথাইল গ্রুপ এখানে সিলাইল গ্রুপ থাকলে এইটা যখন থাকবে তখন এর নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হবে sp2। কারণ কি, কারণ কারণ এখানে যে নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা যখন কার সাথে এসআইয়ের সাথে যখন বন্ড করবে, SiH3 যখন বন্ডটা তৈরি হবে, তখন নাইট্রোজেনের মাথায় প্রথমত কি থাকবে, লোন পেয়ার থাকবে, কিন্তু এই লোন পেয়ারটা কোথায় আছে, টুপিতে লোন পেয়ার আছে, তার সাথে সাথে SI যেটা SI এর ভ্যাকেন্ট ডি থাকে, কি থাকে, ফাঁকা ডি উপকক্ষ থাকে। তো যেহেতু SI এর ফাঁকা ডি উপকক্ষ থাকে এবং টুপিতে কি থাকে, টুপিতে নাইট্রোজেনের লোন পেয়ার থাকে, তখন এই লোন পেয়ারের সাথে ফাঁকা ডি উপকক্ষের ওভারল্যাপ ঘটে পাই বন্ডিং তৈরি হবে। এই পাই বন্ডিং হওয়ার জন্য ট্রাইসিলাইলের অ্যামিনের সংকরায়িত অবস্থা sp3 থেকে কনভার্ট হয়ে sp2 হয়ে যায়, sp থেকে কনভার্ট হয়ে কী হয়ে যায়, sp2। যেহেতু এর বন্ড পেয়ার তিনটেই থাকে, এখানে কোনো লোন পেয়ার থাকে না, তাই এর বন্ড পেয়ার বা বন্ধন ইলেকট্রন তিনটে হওয়ার জন্য এর হাইব্রিডাইজেশন হয় sp2। আমাদের এখানকার কোশ্চেন অনুসারে উত্তর হবে কি, দ্য ট্রাইমিথাইলামিন মানে NCH3 এর আকার হবে কি পিরামিডীয়, কারণ তিনটে থাকে বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, 4 হলে হয় কি, 4 হলে চতুস্থলকীয়, কিন্তু তার মধ্যে যদি একটা কি থেকে যায়, লোন পেয়ার থেকে যায়, তখন তার আকার চেঞ্জ হয়ে চলে আসে পিরামিডীয়। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো কোথায়, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারতে। এবং ট্রাইসিলাইলামিন যেটা NSiH3 এটার আকৃতি কী হবে, সমতলীয় ত্রিকোণীয়, কী হবে, সমতলীয় ত্রিকোণীয়। এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 8 ঠিক এই রিলেটেডই কোশ্চেন, মানে ট্রাইসিলাইলামিন এবং ট্রাইমিথাইলামিনের কোশ্চেন বলেছে কোনটা সমতলিক হবে বা এবং কোনটা বেশি ক্ষারীয় হবে বা কম ক্ষারীয়, এরকম জানতে চাইছে, কোনটা কম ক্ষারীয় কোনটা বেশি ক্ষারীয়। আমাদের এই ক্ষারীয়তার তুলনা যদি করি, কার মধ্যে, ট্রাইসিলাইলামিন এবং ট্রাইমিথাইলামিনের মধ্যে যদি ক্ষারীয়তা ক্রম দেখি আমরা, কেমন আসবে, ট্রাইমিথাইলামিনকে হচ্ছে এটা CH3 এটা N থাকে সেন্টারে, এটা কি CH3 এর একটা লোন পেয়ার। আর ট্রাইসিলামিনের কথা হয়, এটা একটা SiH3 আর SiH3 হলো ট্রাইসিলাইলামিন এটা। আর ট্রাইমিথাইলামিন এটা ট্রাইসিলাইলামিন এবং ট্রাইমিথাইলামিনের মধ্যে যদি আমরা বলি ক্ষারকীয় কোনটা বেশি ক্ষারকীয় হবে, কোনটা কম ক্ষারীয় হবে, এটার মধ্যে ক্ষারকীয়তা কম বেশি কোনটা হবে। আমরা কি জানি ক্ষারকীয়তা কী হয়,
যে লুইস ক্ষার কাকে বলে? যারা খুব সহজে ইলেকট্রন জোট ডোনেট করতে পারে বা দান করতে পারে তারা হচ্ছে লুইস ক্ষারক। তো দেখা যায় কি ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে এখানে কি থাকে, মিথাইল গ্রুপে 3টে লোন পেয়ার কি থাকে, মিথাইল গ্রুপে প্লাস আই ইফেক্ট থাকে, যেটা তোমাদের অর্গানিক গিয়ে দেখবে। প্লাস ইফেক্ট থাকার জন্য কি করে, বন্ধন যোগে কার দিকে শিফট করে, নাইট্রোজেন দিকে শিফট করে। সেজন্য নাইট্রোজেন যে লোন পেয়ার রয়েছে মাথায়, সেই লোন পেয়ারটা খুব সহজেই অন্যকেও দান করতে পারে, কারণ এর ইলেকট্রনের ঘনত্ব অনেক বেড়ে যায়। নাইট্রোজেন ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাওয়ার জন্য নাইট্রোজেন খুব সহজে কী করতে পারে, তার যে লোন পেয়ার রয়েছে সেটা অপর কাউকে দান করতে পারে। অপরপক্ষে ট্রাইসিলাইল অ্যামিনের যে লোন পেয়ারটা ছিল, টুপিতে যে কী ছিল, টুপি যেটা পূর্ণ লোন পেয়ার ছিল, সেই লোন পেয়ারটা এসআই যেহেতু এখানে রয়েছে, এসআই এর ভ্যাকেন্ট ডি এর সাথে, এটা কি ভ্যাকেন্ট ডি না, ভ্যাকান্ট ডি উপকক্ষ, সিলিকনের যে ভ্যাকেন্ট ডি উপকক্ষ আছে তার সাথে কি করে, পিপাই ডিপাই ব্যাক বন্ডিং করে এই লোন পেয়ারটা ব্যাক বন্ডিংয়ে অংশগ্রহণ করে যায়। এই লোন পেয়ারটা যেহেতু ব্যাক বন্ডিং অংশগ্রহণ করে, তাই ট্রাইসিলাইল অ্যামিনের নাইট্রোজেনের লোন পেয়ারের লভ্যতা বা অন্য কাউকে দেওয়ার যে টেন্ডেন্সি সেটা অনেকটা কমে যায়। অন্য কাউকে দেওয়ার টেন্ডেন্সি থাকে না বললেই চলে, মানে নেই, কারণ ওটা লোন পেয়ার তো নেই। লোন পেয়ার তখন কার সাথে, সিলিকনের সাথে পিপাই বন্ধন করেছে, তাই এর ক্ষারীয়তা মানে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা কম ইলেকট্রন দেওয়ার ক্ষমতা কম, তাই এটিকে এটা হবে কম ক্ষারকীয়। এটাও কেমন হবে, একই রকম হবে, কম ক্ষারকীয় হবে। আর এটা কি হবে, এটা হবে বেশি ক্ষারকীয়। ক্ষারকীয়তা পেয়ে গেলাম, কোনটা কম ক্ষারীয় কোনটা বেশি ক্ষারীয়। এবার গঠনে তোমরা এর আগের কোশ্চেন দেখলে 7 নম্বরে, এটা কি হয়, এটা হয় পিরামিডীয়, আর এটা হয় কি সমতলীয়। এবার এখান থেকে আমরা কী বলবো, আমাদের উত্তর কী আসবে, এখান থেকে অপশান এ আসবে উত্তর, SiS3 সমতলিক এবং ওটার থেকে কম ক্ষারীয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 9। কোশ্চেন নম্বর 9 কি বলেছে দেখো, বলেছে যে কার্বন এবং সিলিকন উভয়ে গ্রুপ 14 এর সদস্য হলেও কার্বনের সর্বোচ্চ কোঅর্ডিনেশন সংখ্যা 4, কিন্তু সিলিকনের কোঅর্ডিনেশন সংখ্যা 6 হওয়ার কারণ কি? যে কী বলছে, কার্বনের কোঅর্ডিনেশন সংখ্যা 4, কার্বনের CN কত হয়, কার্বনের CN হচ্ছে 4 এবং SiS CN কত হয়, কোঅর্ডিনেশন নাম্বার হয় 6। এর মেন কারণ কি? মেন কারণ আমরা জানি সিলিকনে কি আছে, ফাঁকা ডি উপকক্ষ রয়েছে, এর কি রয়েছে, ভ্যাকেন্ট ডি। এর ভ্যাকেন্ট ডি থাকার জন্য কি হবে, এ অপর কোনো মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারবে, তাই এর কোঅর্ডিনেশন নাম্বার +4 থেকে বাড়িয়ে +6 পর্যন্ত করতে পারবে সিলিকন। উত্তর হলো আমাদের উত্তর হলো অপশান সি, ডি উপকক্ষের উপস্থিতি। নেক্সট কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 কি বলেছে দেখো, বলেছে গ্রুপ 14 মৌলগুলির মধ্যে কোন মৌলটির পিপাই বন্ধন গঠনের প্রবণতা সবথেকে বেশি? গ্রুপ 14 মৌলগুলির মধ্যে কোন মৌলটির পিপাই বন্ধন গঠনের প্রবণতা সবথেকে বেশি? এটা আমরা কি জানি যে কোন মৌলের পিপাই বন্ধন গঠনের প্রবণতা সবথেকে বেশি হয় না, কার্বনের পিপাই গঠনের প্রবণতা সবথেকে বেশি হয়। কারণ হচ্ছে কার্বন সমযোজী ত্রিবন্ধন যৌগ তৈরি করতে পারে। কার্বন সমযোজী দ্বিবন্ধন মানে কি, একটা সিগমা হয় আর একটা পাই হয়, এই পাইটা কি, এটাই হচ্ছে পিপাই বন্ধন। এবং এখানে কার্বন করে কি, একটা সিগমা, এখানে দুটো পাই। তাই তো কার্বনে যখন ত্রিবন্ধন করে, কার্বন যখন ত্রিবন্ধন করে তখন কি করে, কার্বনের একটা কি থাকে, সিগমা বন্ধন, আর বাকি দুটো কি থাকে, এই দুটো হচ্ছে পাই বন্ধন। এই পাই বন্ধন দুটো কী ধরনের, পিপাই প্রকৃতির হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 11 নম্বর প্রশ্ন কি বলেছে, যে প্রদত্ত কোন অক্সাইডটির উভধর্মী চরিত্র। আমরা জানি যে গ্রুপ 14 মৌলগুলির গ্রুপ 14 এর উপর থেকে নিচে নামলে কি হয়, ক্ষারকীয়তা উপর থেকে নিচে নামলে এটি আম্লিক চরিত্র হ্রাস পায়। উপরেরগুলো কি হয়, আম্লিক হয়। উপরে গেছে CO2, তারপরে SiO2, এরা হচ্ছে ক্ষারকীয় চরিত্র, এটা হয় আম্লিক চরিত্র। এরা কি হয়, আম্লিক। এই দুটো হচ্ছে আম্লিক। তার নিচে যে দুটো থাকে, এর নিচে কি থাকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম অক্সাইড আর জার্মেনিয়াম টিন, SnO2। এই দুটো হচ্ছে কম ক্ষারকীয়, কম ক্ষারকীয়। আর PbO2 যেটা লাস্টে থাকে, PbO2, এটা হচ্ছে উভধর্মী প্রকৃতির, তাই উত্তর কি আসবে আমাদের, উত্তর আসবে PbO2 হচ্ছে উত্তর, আমাদের অপশান ডি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে কত, 12 বলে সর্বাধিক বিজারণধর্মী হাইড্রাইড কোনটি? সর্বোচ্চ বিজারণধর্মী হাইড্রাইড কোনটি? আমরা জানি সর্বোচ্চ বিজারণধর্মী হাইড্রাইড হবে PbH4, কারণ PbH4 স্টেটে
প্লাস ফোর স্টেটে কি থাকে না, পিবি প্লাস ফোর স্টেটে থাকতে পারে না, তাই এটি চেঞ্জ হয়ে কোথায় আসে, পিবি টু প্লাস স্টেটে আসে, অর্থাৎ পিবি H2 গঠন করে এবং তার সাথে H2 রিলিজ করে। এই রিলিজে H2 অন্য কারোর সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে, অর্থাৎ এ হাইড্রোজেন অন্য কাউকে দিতে পারে। পিবি H2 খুব সহজে অন্য কাউকে হাইড্রোজেন দিতে পারে, কারণ পিবি H4 হিসেবে নিজের স্টেবিলিটি কম। পিবি H4 হিসেবে নিজের স্টেবিলিটি কম হওয়ার জন্য পিবি H4 থেকে পিবি H2 গঠন করে এবং তার সাথে যে হাইড্রোজেন রিলিজ করে সেটা অন্য একজন এটাকে অ্যাট্রাক্ট করতে পারে। তাই এটা হচ্ছে সর্বোচ্চ বিজারণধর্মী হাইড্রাইড। উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 13। 13 নম্বর কোশ্চেন রয়েছে গ্রুপ 14 মৌলসমূহের হাইড্রাইডগুলির সক্রিয়তার সঠিক ক্রম লেখো। বলেছে গ্রুপ 14 মৌলসমূহের, গ্রুপ 14 যে মৌলগুলো আছে তাদের হাইড্রাইডগুলির সক্রিয়তার সঠিক ক্রম কোনটা হবে। আর আমরা জানি গ্রুপ 14 মৌলগুলির হাইড্রাইডের সক্রিয়তার সঠিক ক্রম জানতে হলে তোমাদের মেনলি জানতে হবে স্টেবিলিটি কোনটার কম বেশি হয়। স্টেবিলিটি আমরা জেনারেলি জানি যে এগুলো দেখো প্রত্যেকটা প্লাস ফোর স্টেটের কোশ্চেন দিয়েছে, তাই প্লাস ফোর স্টেটের সব থেকে বেশি স্টেবল হয় কে, CH4। মানে উপর থেকে যত উপরে থেকে যত নিচে নামবো তত স্টেবিলিটি কমতে থাকে, উপর থেকে যত নিচে নামবো পর্যায় সারণীতে গ্রুপ 14 বরাবর উপর থেকে নিচে নামলে স্টেবিলিটি কমতে থাকে এবং গ্রুপ 14 উপর থেকে স্টেবিলিটি বেশি। তাই সব থেকে বেশি স্টেবল কে হয়, সক্রিয়তা মানে কি, সক্রিয়তা মানে সব থেকে কম আনস্টেবল বলবো, সব থেকে কম আনস্টেবল না, সব থেকে আনস্টেবল, সব থেকে কম আনস্টেবল না, সব থেকে আনস্টেবল, অর্থাৎ যেটি সব থেকে অস্থায়ী, সেটি হচ্ছে সক্রিয়তা সব থেকে বেশি সক্রিয়। তাই সব থেকে বেশি সক্রিয় এর থেকে এটা সব থেকে স্টেবল। তারপরে কে আসবে, SiH4, নেক্সট কে আসবে না GeH4, আর হবে SnH4, আর লাস্ট সব থেকে বেশি সক্রিয় হবে PbH4, কারণ PbH4 রূপে পিবি থাকতে পারে না, কারণ পিবির জারণস্তর +2, তো +4 স্টেট দেখায় না নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাবের জন্য, তাই এটা হচ্ছে সব থেকে বেশি সক্রিয়। নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 14 নম্বর কোশ্চেনে কী দিয়েছে বলছে সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড এদের ডাইহ্যালাইডের সক্রিয়তার স্থায়িত্বের ক্রম কী। এদের কিসের, ডাইহ্যালাইডের স্থায়িত্বের ক্রম কী। এদের ডাইহ্যালাইডের স্থায়িত্বের ক্রম কী হবে, আমরা জানি গ্রুপের মানে গ্রুপ 14 এর উপর থেকে নিচে মৌলগুলিতে নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখা যায়। গ্রুপ 14 মৌলগুলির উপর থেকে নিচে নামলে কী দেখা যায়, নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখা যায়, নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব দেখা যায়, তাই না। উপর থেকে নিচে নামলে কী দেখা যায়, নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখা যায়। সেজন্য উপরের মৌলগুলো যত উপর থেকে নিচে নামবো তাদের কী হবে না, উপর থেকে নিচে নামলে তাদের ডাইহ্যালাইডের স্থিতিশীলতা ক্রমশ বাড়তে থাকবে। উপর থেকে নিচে নামলে ডাইহ্যালাইডের স্থিতিশীলতা ক্রমশ বাড়তে থাকবে, কারণ কি, যেহেতু নিষ্ক্রিয় ইলেকট্রনের প্রভাব দেখায়, তাই +4 স্টেটে না দেখে +4 স্টেটে +2 স্টেটে বেশি স্টেবল হয়। সেজন্য এটা সক্রিয়তা ক্রম কেমন হয়, সক্রিয়তা হয় SiCH2, তার থেকে বেশি স্টেবল, সক্রিয়তা না বেশি স্টেবল হয় XiH2, তারপরে কি হয় না SnX2, আর সব থেকে বেশি স্টেবল হয় PbX2। এটা হচ্ছে উত্তর, আনসার ডি। নেক্সট কোশ্চেন নম্বর 15। 15 নম্বর প্রশ্নে কি দিয়েছে বলেছে যে বাটার অফ টিন, বাটার অফ টিন কোন যৌগকে বলা হয়। আমরা জানি বাটার অফ টিন বলা হয় অপশান এ SnCl4.5H2 কে বলা হয় বাটার অফ টিন। নেক্সট কোশ্চেন নম্বর 16। 16 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি পাইরিন নামে পরিচিত। পাইরিন নামে পরিচিত আমরা কোনটা জানি, অপশান এ CCl4 পাইরিন নামে পরিচিত। নেক্সট কোশ্চেন নম্বর 11। এগুলো স্টেটমেন্ট বেস কোশ্চেন, তোমাকে ডিটেল মুখস্থ রেখে উত্তর করতে হবে, এর কোনো বোঝানোর কোনো নিয়ম নেই যে পাইরিন নামে কেন পরিচিত, এটা বাটার অফ টিন যৌগ কোনটাকে বলা হয়, এগুলো তোমাদের সংকেত মুখস্থ রাখতে হবে। তারপরে হচ্ছে 17 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি সঠিক নয়। প্রদত্ত কোনটি সঠিক নয়, অপশান এতে বলেছে দেখো জার্মেনিয়াম ডাইঅক্সাইড উপধর্মী। জার্মেনিয়াম ডাইঅক্সাইড উপধর্মী তো হয়, কারণ উপর থেকে নিচে নামলে কি হয়, তাদের ক্ষারকীয়তা বৃদ্ধি পেয়ে থাকে, উপরের দিকে আম্লিক, তারপরে মাঝের দুটো হচ্ছে কম আম্লিক এবং নিচেরটা হচ্ছে ক্ষারকীয়। তো এদের কী হবে, উপধর্মী চরিত্র দেখা যায়। তারপরে GeCl4 এর তুলনায় GeCl2 অধিক দ্রাব্য হয়, এবং সিতে বলেছে SiO2 এর তুলনায় GeO2 অধিক আম্লিক হয়, আর GeCl4 HCl এর সাথে বিক্রিয়া করে GeCl6 তৈরি করতে পারে। এখানে দেখো অপশান ডি ঠিক হবে, কারণ জি এর জারণস্তর +4 থেকে বৃদ্ধি করে +6 করতেই পারে, সেজন্য কী করবে Ge4 তৈরি করতে পারবে। তো এটা পারে না, কোনটা পারে না হচ্ছে অপশান, যেটা হয় না অপশান সি। অপশান সি বলছে সিলিকনের তুলনায় জার্মেনিয়াম ডাইঅক্সাইড অধিক আম্লিক, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইডের তুলনায় জার্মেনিয়াম ডাইঅক্সাইড অধিক আম্লিক হয় কি
সিলিকন ডাইঅক্সাইড আছে ওপরে, তারপরে আছে জার্মেনিয়াম ডাইঅক্সাইড পর্যায় উপরে থাকে সিলিকন, তারপরে থাকে জার্মেনিয়াম। উপর থেকে নিচে নামলে কী হবে, ক্ষারীয় চরিত্র বৃদ্ধি পাবে। ক্ষারীয় বৃদ্ধি পাবে মানে কি, সিলিকনের থেকে জি হচ্ছে বেশি ক্ষারীয়, বেশি আম্লিক তো নয়, তাই আমাদের সি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের কোনটা যেহেতু ভুলটা আমাদের চিহ্নিত করতে বলেছে তাই হলো অপশান সি অ্যান্সার। নেক্সট কোশ্চেন কত নম্বর, এটা গেল কোশ্চেন নম্বর 17। নেক্সট কোশ্চেন নম্বর 18। 18 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, বলেছে প্রদত্ত কোনটি সবচেয়ে আর্দ্র লবণ। প্রদত্ত কোনটি সবচেয়ে আর্দ্র লবণ হচ্ছে SiCl4 হচ্ছে সব থেকে বেশি আর্দ্র লবণ, কারণ SI কি আছে, ভ্যাকেন্ট ডি আছে, তাই বাতাস থেকে H2 গ্রহণ করতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 19। 19 সালে কী হয়, বাতাস থেকে কী করে, ও H2 বা OH গ্রহণ করে ওটা দ্রবীভূত হয়ে যায়, সেজন্য এটাকে আর্দ্র লবণ বলা হয়। তারপরে কত নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন কী দিয়েছে, বলেছে নিম্নোক্ত কোনটির সঙ্গে বোরন নাইট্রাইটের গঠনাকৃতি সম্পন্ন হয়। এটা তোমাদের পি ব্লক মৌল, পি ব্লকের গ্রুপ 13ও দেখেছিলে, বোরন নাইট্রাইট ওখানে আছে, অর্থাৎ বিএনের আকৃতি হয় কার মধ্যে দেখতে, গ্রাফাইটের মধ্যে দেখতে হয়, সেজন্য একে অজৈব গ্রাফাইট বলা হয়। কাকে, বোরন নাইট্রাইটকে কী বলা হয়, অজৈব গ্রাফাইট। তাই এখানে উত্তর আমাদের কী আসবে, বোরন নাইট্রাইট কার মতো দেখতে, গ্রাফাইটের মতো দেখতে, উত্তর হবে গ্রাফাইট। উত্তর হচ্ছে গ্রাফাইট, অপশান বি আনসার। নেক্সট কোশ্চেন নম্বর কত, 20। 20 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, বলেছে প্রদত্ত কোন মৌলটি জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে। এখানে যে মৌলগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, জলীয় সাথে বিক্রিয়া করে টিন, এসএন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এসএন অক্সাইড ডাইঅক্সাইড তৈরি করে। নেক্সট কোশ্চেন নম্বর 21। নেক্সট কোশ্চেন নম্বর 21 কী বলেছে দেখো, 21 নম্বর কোশ্চেন বলেছে গ্রুপ 14 এর অন্যান্য সদস্যের সঙ্গে কার্বনের ধর্মের বিশেষ পার্থক্য থাকার মেন কারণ কি। বলেছে যে গ্রুপ 14 এর অন্যান্য সদস্যের মধ্যে কার্বনের ধর্মের বিশেষ পার্থক্য থাকার কারণ কোনটা। অপশান এ বলছে কার্বন পরমাণু ছোট আকার এবং উচ্চ তড়িৎ ঋণাত্মকতা। তবে এই অপশান কি ঠিক না ভুল, অবশ্যই ঠিক, কারণ কার্বনের আকার ছোট হয় এবং তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হয়। অপশান বিতে কি দিয়েছে, বিতে বলেছে ক্যাটাইনেশনের প্রবণতা সর্বাধিক, হ্যাঁ এটাও তো ঠিক, কারণ কার্বন কী করে, সব থেকে বেশি ক্যাটাইনেশন ধর্ম শো করে। সিতে কি বলেছে, এর যোজ্যতা কক্ষে ডি কক্ষের অনুপস্থিতি, এটাও ঠিক, এর যোজ্যতা কক্ষে ডি উপকক্ষ প্রেজেন্স নয়, তো এটাও ঠিক, তাই আমাদের উত্তর আসলে অপশান ডি সবকটি কারণের জন্য কার্বন পরমাণু অপরের থেকে ধর্মের আলাদা দেখায়। নেক্সট কোশ্চেন নম্বর 22। 22 নম্বর প্রশ্নে কী বলেছে, বলেছে যে গ্রাফাইটের ক্লাসে সমতলীয় বা দ্বিমাত্রিক স্তরগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি। গ্রাফাইটের ক্লাস যদি তোমরা দেখে থাকো ছবি, সেখানে দেখবে গ্রাফাইটের কি ক্লাসে যে ওগুলো স্তর ভেদে থাকে, গ্রাফাইটের ক্লাসটা স্তরে 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 যুক্ত হয়ে থাকে। এই দুটো স্তরের মধ্যে, একটি স্তর এবং অপর স্তরের মধ্যে মেন কি বল দ্বারা আকর্ষণ থাকে, এটা থাকে অপশান ডি ভ্যান্ডার ওয়াল ফোর্স দ্বারা যুক্ত থাকে। ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে কোনটা, গ্রাফাইটের যে পরপর লেয়ার থাকে সেই লেয়ারগুলো, যে সর্বজাগতিক লেয়ার যেটা থাকে গ্রাফাইটের, সেটা পরপর লেয়ারের দেখা থাকে এবং লেয়ারগুলো ভ্যান্ডার ওয়াল ফোর্স দ্বারা যুক্ত থাকে। প্রশ্ন নম্বর 23 বলেছে কি সঠিক বিবৃতিটি নির্বাচন করো। সঠিক বিবৃতি নির্বাচন করেছে, বলছে হীরে সমযোজী এবং গ্রাফাইট আয়নীয়। এটা কি ঠিক না ভুল, কারণ দুটোই কি, দুটো হচ্ছে কার্বন থেকে তৈরি এবং দুটোই সমযোজী পদার্থ, দুটোই কি সমযোজী পদার্থ। অপশান বি বলছে হীরে sp3 সংকরায়িত এবং গ্রাফাইট sp2 সংকরায়িত অবস্থায় থাকে, এটাই ঠিক। অপশান কি হবে, বি হচ্ছে ঠিক, কারণ হীরে কি হয়, হীরে হচ্ছে sp3 সংকরায়িত হয়, আর গ্রাফাইট কি হয়, sp2 হয়, কে গ্রাফাইট, গ্রাফাইট sp2 হয় এবং হীরে হয় sp3 সংকরায়িত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর কত, 24। 24 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে যে গ্রাফাইট তাপোত্তরিত সুপরিবাহী, এর কারণ কি। গ্রাফাইটের আকার একটু দেখলাম, কি বললাম, গ্রাফাইট কেমন হয়, গ্রাফাইট হচ্ছে কি হাইব্রিডাইজেশন হয়, sp2 হাইব্রিডাইজড, গ্রাফাইট sp2 হাইব্রিডাইজ হয়, তার জন্য গ্রাফাইট কি থাকে, গ্রাফাইটে একটি পাই বন্ধন থাকে, কী বন্ধন থাকে, পাই বন্ধন থাকে। গ্রাফাইট কী বন্ধন থাকে, পাই বন্ধন উপস্থিত থাকে। তাই গ্রাফাইটে পাই বন্ধন উপস্থিত থাকে, অর্থাৎ গ্রাফাইটের পাই ইলেকট্রনগুলো কী থাকে, পাই ইলেকট্রনিক ক্লাউড থাকবে। যে পাই বন্ধনটা যখনই থাকবে তখন পাই বন্ধনের যে ইলেকট্রন, সেটা ল্যাবাইল দুর্বল বন্ধন আবদ্ধ থাকায় পাই বন্ধন যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো দুর্বলভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ সেই ইলেকট্রনগুলো মুক্ত এবং গতিশীল ইলেকট্রন হিসেবে কাজ করতে পারে।
তার মধ্যে উত্তর হচ্ছে অপশান সি, মুক্ত এবং ইলেকট্রন গতিশীল ইলেকট্রন থাকার জন্য গ্রাফাইট কি হয়, গ্রাফাইট তড়িৎ পরিবাহী হয়, তাপতড়িৎ পূরণ করতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 25 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলছে কার্বনের নতুন আবিষ্কৃত কোন দ্রব্যটির গঠন ফুটবলের মতো দেখতে, ফুটবলের মতো দেখতে কোনটা, আমাদের যে অপশান সি দেখো হবে উত্তর C60, যেটার নাম ফ্লোরিন। আমাদের অপশান এতেও কি আছে C60 আছে, কিন্তু তার নাম ফুলাজিন করা আছে, এটা তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি নাম কি ফুলারিন, এর নাম হচ্ছে ফুলারিন। তো উত্তরে কার্বন 60 ফুলারিন, এখানে দেওয়া আছে কার্বন 60 ফুলারিন, এই ফুলাজিন ফ্লোরিন এগুলো হবে না, উত্তর হবে অপশান সি, কার্বন 60 ফুলারিন। নেক্সট কোশ্চেন নম্বর 26 বলছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইট কী হিসেবে ব্যবহার করা হয়। আমরা সকলে জানি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গ্রাফাইটের মেন ব্যবহার কি, এটা মডারেটর রূপে ব্যবহার করে। কী ব্যবহার, এটা হচ্ছে মডারেটর রূপে ব্যবহার করা হয়, মডারেটর রূপে ব্যবহার করা হয় গ্রাফাইটকে। গ্রাফাইট মডারেটর মানে কী জিনিস, মডারেটর হচ্ছে কার, নিউট্রনের বেগ কমায়, কার, নিউট্রনের বেগ কমায়, তো গ্রাফাইট কি করে, নিউট্রনের বেগ কমাতে মডারেটর হিসাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 27 নম্বর প্রশ্নে কি বলেছে, কার্বন 60 গঠনের সাপেক্ষে যে বিবৃতি সঠিক নয়, কার্বন 60 গঠনের সাপেক্ষে কোন বিবৃতি সঠিক নয় সেটি চিহ্নিত করো। এখানে দেখো অপশান এতে কি বলেছে, অপশান এতে বলছে এর মধ্যে 12টি 6 কার্বন বিশিষ্ট পরমাণু এবং 24টি 5 কার্বন বিশিষ্ট পরমাণু বলয় থাকে। এখানে বলেছে কার্বন যে 60 রয়েছে, সেখানে বলেছে এর মধ্যে 12খানা আছে 6 কার্বন বিশিষ্ট পরমাণু, এখানে বলছে 12খানা 6 কার্বন হচ্ছে ষড়ভুজাকার হচ্ছে 12টা এবং পঞ্চভুজাকার হচ্ছে 24টা বলয় থাকে। সেটা কি ঠিক না, ঠিক নয়, কারণ আমরা জানি ফ্লোরিনের মধ্যে ষড়ভুজার সংখ্যা কত হয়, ষড়ভুজের মধ্যে সংখ্যা হচ্ছে 20টি। ফ্লোরিনের মধ্যে ষড়ভুজাকার স্ট্রাকচার কত থাকে, ষড়ভুজাকার, আমাদের কার্বন 60-র মধ্যে ষড়ভুজাকার স্ট্রাকচার থাকে 20টি হচ্ছে ষড়ভুজাকার থাকে। এখান থেকে বলেছে 12টি ষড়ভুজাকার এবং 24টি পঞ্চভুজাকার। তো এটাই হচ্ছে আমাদের ভুল বিবৃতি ফ্লোরিন সাপেক্ষে। তো ফ্লোরিন সাপেক্ষে ঠিকগুলো কি জেনে রাখো, তোমাদের ঠিকও জানতে পারে। অপশান বি দেখো দিয়েছে কি, যে প্রতিটি কার্বন পরমাণু 3টে সিগমা বন্ধন গঠন করে, এটা ঠিক হবে। সি কি বলেছে, 5 কার্বন বিশিষ্ট পরমাণু বলয় কার্বন 6 কার্বন বিশিষ্ট বলয়ের সঙ্গে যুক্ত থাকে, এটাও ঠিক। আর ডি এ কি বলেছে, 6 কার্বন বিশিষ্ট পরমাণু বলয় 6 এবং 5 কার্বন বিশিষ্ট পরমাণু বলয়ের উভয় বলয়ের সঙ্গে যুক্ত থাকে, এটাও ঠিক। এ হচ্ছে আমাদের ঠিক ফ্লোরিন সাপেক্ষে, বি সি ডি। ভুল হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে কার্বনের নব আবিষ্কৃত রূপভেদ ফ্লোরিন অণুর সংকেত CN হলে, ফ্লোরিনের অণুর সংকেত যদি CN হয় তবে অণুটিতে উপস্থিত ষড়ভুজের সংখ্যা কত হবে। বলছে কার্বনের নব আবিষ্কৃত রূপভেদ ফ্লোরিন এর ষড়ভুজাকার সংখ্যা কত হবে, এই ষড়ভুজ সংখ্যা হবে N/2 বিয়োগ 10, যেখানে N হলো কি, N হচ্ছে ফ্লোরিনের কার্বন সংখ্যা, এটা হচ্ছে ফ্লোরিনের কি কার্বন সংখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 29 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে ওয়াটার গ্যাস কোনটা, এদের মধ্যে ওয়াটার গ্যাস কোনটা হবে। আমরা জানি ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের 1:1 অনুপাতে মিক্সচার। ওয়াটার গ্যাস কোনটা, CO এবং H2 এর 1:1 মিক্সচার। তারপরে 30 নম্বর কোশ্চেন দিয়ে দেখো প্রডিউসার গ্যাস কোনটা, হবে CO যোগ N2 এর মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। নেক্সট কোশ্চেন নম্বর 31 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, যে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক। এখানে যে 4টি বিবৃতি দেওয়া আছে, বলছে এর মধ্যে কোনটি সঠিক হবে। অপশান এ দেখো বলেছে CO এবং H2 এর মিশ্রণকে প্রডিউসার গ্যাস বলা হয়। একটু আগে দেখলে প্রডিউসার গ্যাস কাকে বলে, আর CO আর N2 এর মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। তো অপশান এ কি ভুল, CO আর H2 মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস, তাই এটা হলো ভুল। 2 নম্বর কি বলেছে, CO অণুতে 2টি পাই এবং একটি পাই বন্ধন থাকে। তো এটা তো ঠিকঠাকই দেয়নি না, 2টি পাই এবং একটি পাই, তো এরকম কি হলো, এটা ভুল।
তাই সি সি কী বলেছে, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এবং সোডিয়াম বাইকার্বনেট মিশ্রণকে বেকিং পাউডার রূপে বলা হয়। ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এবং সোডিয়াম বাইকার্বনেটের মিশ্রণকে কী বলা হয়, বেকিং পাউডার নামে পরিচিত। আর এটাই হচ্ছে আমাদের সঠিক বিবৃতি, কি ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এবং সোডিয়াম বাইকার্বনেটের মিশ্রণ। এর সাথে আর কি থাকে, এর সাথে আরও দুটো উপাদান থাকে, স্টার্চ থাকে আর টার্টারেটের মিশ্রণ থাকে। এই দুটো দিয়ে আমাদের কি তৈরি হয় না, বেকিং পাউডার তৈরি হয়। নেক্সট কোশ্চেন নম্বর কত, এটা উত্তর হলো আমাদের অপশন সি আল উত্তর। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে প্রদত্ত কোনটি ব্লু গ্যাস নামে পরিচিত। প্রদত্ত কোনটি কী গ্যাস নামে পরিচিত, ব্লু গ্যাস নামে পরিচিত। আমরা জানি ব্লু গ্যাস নামে পরিচিত অপশন ডি, ওয়াটার গ্যাসকে ব্লু গ্যাস বলা হয়। ওয়াটার গ্যাসকে কি বলা হয়, ব্লু গ্যাস বলা হয়। নেক্সট ব্লু গ্যাস। নেক্সট কত নম্বর কোশ্চেন, 32/33 33 কি বলেছে, পটাশিয়াম ফেরোসায়ানাইডকে গাঢ় H2SO4 দ্রবণে উত্তপ্ত করলে কি হবে। পটাশিয়াম ফেরোসায়ানাইডকে গাঢ় H2SO4 উত্তপ্ত করলে কি হবে। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত কি, K4FeCN6। এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড সংকেত। এর সাথে যদি গাঢ় H2SO4 বিক্রিয়া ঘটানো হয়, H2SO4 বিক্রিয়া ঘটানো হয়, তৈরি হবে কি, এটা জলের উপস্থিতিতে কি সামান্য জল দিতে হবে, বিক্রিয়াতে তৈরি হবে কি, এবং গাঢ় H2SO4 মধ্যে সামান্য জল থাকে, সেটা সেই গাঢ় H2SO4 এখানে উৎপন্ন হবে K2SO4 যোগ 3 অ্যামোনিয়াম SO4 যোগ ফেরাস সালফেট FeSO4 সাথে কার্বন মনোক্সাইড। এদের ব্যালেন্স করে নিতে পারে, ব্যালেন্স দরকার কি, ব্যালেন্স করে নাও। ব্যালেন্স হচ্ছে 6 এবং এখানে তো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2, এখানে 3 এবং এখানে কিছু নেই, 6CO। দেখি দেখলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে H2SO4 বিক্রিয়ায় তৈরি হবে মেনলি CO। আমাদের জানতে চেয়েছে উত্তর কী হবে, আমাদের উত্তর CO, অপশান বি CO উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 34। প্রথম কোশ্চেন নম্বর 34-এ কী বলেছে, CO2 থেকে CO-তে রূপান্তরিত করতে CO গ্যাসকে কার মধ্য থেকে পাঠাতে হবে। বলেছে CO2 থেকে আমাদের কী তৈরি করতে হবে, CO তৈরি করতে হবে। CO2 থেকে যদি আমাদের CO তৈরি করতে হয়, তখন আমাদের কী করতে হয়, লোহিতপ্ত কার্বন, জিঙ্ক অথবা আয়রন প্রভৃতির উপর দিয়ে, লোহিতপ্ত কার্বনের উপর দিয়ে পাঠালে হয়। তো CO2 থেকে যদি আমাদের কী পেতে হয়, CO পেতে হয়, তবে আমাদের কী করতে হবে না, কী বলেছে, হ্যাঁ লোহিতপ্ত এই CO2 থেকে CO পেতে হলে CO গ্যাসকে কার উপর দিয়ে চালনা করতে হবে। তা কী বলছে যে CO2 থেকে যদি CO পেতে হয়, তখন আমাদের কার উপর দিয়ে চালনা করতে হবে, এটা জেনারেলি আমাদের চালনা করতে হবে কার্বনের উপর দিয়ে, অথবা জিঙ্কের উপর দিয়ে, অথবা আয়রন ধাতুর উপর দিয়ে। এই দুটো ধাতব অবস্থায়, কিন্তু এগুলো অক্সাইড নয়, এরা ধাতু, পিওর ধাতু, জিঙ্ক, আয়রন অথবা কার্বন যে অধাতু, এর উপর দিয়ে যদি CO2-কে চালনা করি, তবে এখানে আমাদের অপশন হচ্ছে সি হবে। সি আছে উত্তরে, তবে সি মানে কার্বনের উপর দিয়ে চালনা কার্বন মনোক্সাইড তৈরি করে। উত্তর হচ্ছে আমাদের কার্বন, অপশান সি, অপশানও সি, হ্যাঁ অপশানও সি উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 35। প্রথম কোশ্চেন নম্বর 35 দেখো কী বলেছে যে কার্বন মনোক্সাইড শোষিত হয় যার দ্বারা, সেটি কি, এদের মধ্যে কোনটিতে দ্বারা কার্বন মনোক্সাইড শোষিত হয়। ক্ষারীয় পাইরোগ্যালাইট দ্রবণ দ্বারা অক্সিজেন শোষিত হয়, ক্লোরোফর্ম দ্বারা হয় না। উত্তর হবে কি, অ্যামোনিয়াকাল কিউপ্রস ক্লোরাইড দ্রবণ দ্বারা কার্বন মনোক্সাইড শোষিত হয়। উত্তর হচ্ছে সি, অ্যামোনিয়াকাল মানে অ্যামোনিয়া যুক্ত, কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। নেক্সট কোশ্চেন নম্বর 36। 36 নম্বর প্রশ্নে কি দিয়েছে দেখো, 36 নম্বর বলেছে যে CO এর বিষক্রিয়ার কারণে রোগীকে যে প্রতিবিষ দেওয়া হয়, CO গ্যাসের প্রতিবিষের জন্য রোগীকে কি দেওয়া হয়, বলছে CO গ্যাস এর বিষক্রিয়ার কারণে রোগীকে যে প্রতিবিষ বা অ্যান্টিডোট দেওয়া হয়, সেটি কি। CO গ্যাসের অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করা হয় কার্বোজেন। CO গ্যাসের অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করা হয় কাকে, কার্বোজেনকে। উত্তর হবে কোনটা, উত্তর হচ্ছে অপশান বি, কার্বোজেন।
নেক্সট কোশ্চেন নম্বর কত? 37 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? কার্বনের যে রূপভেদটি সামান্য পটাশিয়াম ক্লোরেট মিশ্রিত HNO3 এবং H2SO সহ উত্তপ্ত করলে হলুদাভ সাদা মেটালিক অ্যাসিড C6COOH6 উৎপন্ন হয়, সেটি কোনটি? কার্বনের যে রূপভেদটি সামান্য পটাশিয়াম ক্লোরেট মিশ্রিত নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? না তৈরি করে হচ্ছে মেলেটিক অ্যাসিড উৎপন্ন হয়, সেটি কি? এখানে মনে রাখবে সবুজাভ হলুদ বর্ণের মানে কঠিন গ্রাফাইটের মধ্য দিয়ে গ্রাফাইটিক অ্যাসিড কি হচ্ছে। 37 নম্বর কোশ্চেনের দেখো উত্তর কী হবে। বলেছে যে সামান্য KCl3 মিশ্রিত নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিড দ্রবণকে গ্রাফাইটে উত্তপ্ত করলে সবুজাভ হলুদ বর্ণের কঠিন গ্রাফাইটিক অ্যাসিড, এটাকে গ্রাফাইটিক অ্যাসিডও বলা হয়, গ্রাফাইটিক অ্যাসিড, বা এটা আরেকটার নাম কি দেখলাম আমরা যে মেলেটিক অ্যাসিড। তো মেলেটিক অ্যাসিড বলতে পারে, গ্রাফাইটিক অ্যাসিডও বলতে পারে। মেলেটিক অ্যাসিড তৈরি করবে কে? তৈরি করবে গ্রাফাইট, গ্রাফাইট থেকে আমরা পাবো। এই বিক্রিয়াটার দ্বারা গ্রাফাইটকে আমরা কী করতে পারি? গ্রাফাইটকে আমরা শনাক্তকরণ করতে পারি। আর এই বিক্রিয়াটা হীরক দেয় না। এটা কি হীরক? এটা দেবে না। এটা কে দেবে? গ্রাফাইট দেবে। তাই সেজন্য আমরা গ্রাফাইটকে শনাক্তকরণ করতে এই যে KCl3 মিশ্রিত নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিডের মিক্সচার আমরা ব্যবহার করি, যেটা গ্রাফাইটের সাথে বিক্রিয়া করে সবুজাভ হলুদ বর্ণের যৌগটি তৈরি করে। নেক্সট কোশ্চেন নম্বর 38 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো। বলেছে যে NaOH CO সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? NaOH CO কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? NaOH আর CO আর সাথে NaOH মানে এটা ক্ষারের সাথে কার বিক্রিয়া? CO। দেখো অ্যাকচুয়ালি CO হচ্ছে প্রসম অক্সাইড। CO যদি প্রসম অক্সাইড হওয়ার জন্য ক্ষারের সাথে বিক্রিয়া করবে না, কিন্তু যদি এটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করা হয়, NaOH এর সাথে CO কে মিশিয়ে যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করা হয়, তবে এরা বিক্রিয়া করে তৈরি করবে কে? HCOONA, বা এটা হচ্ছে সোডিয়াম ফরমেট তৈরি করে। এটার নাম হচ্ছে সোডিয়াম ফরমেট। কী বললাম বোঝা গেল? বললাম যে CO হচ্ছে প্রসম অক্সাইড। তা প্রসম অক্সাইড হওয়ার জন্য কী করবে? এ কার সাথে? NaOH ক্ষারের সাথে বিক্রিয়া করবে না, কিন্তু যদি এটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করা হয়, তবে এটা NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফরমেট তৈরি করে। নেক্সট 39 নম্বর কোশ্চেন কী বলেছে? 29 নম্বর কোশ্চেন বলেছে নিম্নোক্ত কোনটি আয়রন চূর্ণের সঙ্গে CO এর বিক্রিয়ায় উৎপন্ন হয়? বলেছে নিম্নোক্ত কোনটি আয়রন চূর্ণের সঙ্গে COর বিক্রিয়া, মানে আয়রন চূর্ণের সাথে কার বিক্রিয়া? COর বিক্রিয়া। আয়রন চূর্ণের সাথে COর বিক্রিয়ায় কোনটি তৈরি হবে? না, আয়রন চূর্ণের সাথে COর বিক্রিয়া। তো Fe এর সাথে যদি আমাদের বিক্রিয়া কিন্তু এটা হচ্ছে আমাদের হিট লাগবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 100 বায়ুমণ্ডলের চাপে সদ্য বিজারিত আয়রনের সঙ্গে COর বিক্রিয়ায়, বিজারিত আয়রনের সাথে COর বিক্রিয়ায় তৈরি হবে কি? তৈরি হবে আয়রন পেন্টাকার্বনিল, আয়রন CO5, অর্থাৎ তৈরি হবে কি? আয়রন পেন্টাকার্বনিল। নেক্সট কোশ্চেন নম্বর 40, এবং এটা এই ভিডিও শেষ কোশ্চেন কি দিয়ে দেখো। সূর্যালোকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইড ক্লোরিনের সঙ্গে বিক্রিয়ায় কী তৈরি করে? সূর্যালোকের উপস্থিতিতে কার্বন মনোক্সাইড ক্লোরিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় তৈরি হয় কার্বনিল ক্লোরাইড, CO যোগ Cl2 আর H নিউ। সূর্যালোকে যখন বিক্রিয়া করবে তখন তৈরি হবে কি? COCl2, যেটাকে বলা হয় কি? ফসজিন, বা কার্বনিল ক্লোরাইড, বা এটাকে ফসজিনও বলা হয়।
এগুলো তোমাদের শেষ কোশ্চেন। এটা একটি বিষাক্ত বর্ণহীন গ্যাস, এটা খুব বিষাক্ত গ্যাস। এগুলো তোমাদের এটাই কোশ্চেনগুলো শেষ, এই কোশ্চেনটা হচ্ছে শেষ। এরপরে নেক্সট পার্টে ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই তোমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমরা প্রত্যেকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল।